হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, রেলওয়ে গ্রুপ ডিতে 12ই ডিসেম্বর তোমাদের কী ধরনের প্রশ্নপত্র এসেছে, অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শিফটে, তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখো। আশা করছি রিজনিংয়ে যে 30 নম্বর আছে, সেই 30-এ তোমরা 30 একদম অনায়াসেই করে আসতে পারবে। এখানে যে প্রশ্নপত্রগুলো করাচ্ছি, তোমরা এক্সাম সেন্টারে গিয়ে দেখবে সেম ডেটও এই প্রশ্নপত্রগুলোই তোমরা কিন্তু ওখানে সলভ করবে, ঠিক আছে? তাই বলবো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। আশা করছি তুমি সম্পূর্ণ মার্কস তুমি তোমার ঝুলিতে নিয়ে আসতে পারবে, ঠিক আছে? দেখো, প্রত্যেকটা টাইপগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। আর আমার ভিডিও আশা করছি যারা এক্সাম দিয়ে এসেছো তারাও দেখছো, এবং যাদের সামনে এক্সাম আছে তারাও কিন্তু দেখবে। যারা দিয়ে এসেছো তারা তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাবে, বলবে হ্যাঁ স্যার এই ধরনের প্রশ্নপত্র কি করে করাচ্ছে। আর আমি একটা কথা বলবো, তোমার সৌভাগ্য যে তুমি আমার ভিডিওটা দেখছো এবং আমার ভিডিওটা তোমার কাছে পৌঁছেছে, যাতে তুমি 30-এ 30 নাম্বার একদম সম্পূর্ণ নির্ভুল উপায়ে করে আসতে পারো, ঠিক আছে? চলো, হয়তো তোমার কাছে একটু দেরিতে পৌঁছেছে আমার বোঝানোর টেকনিক এবং আমার প্রশ্ন করার সলভ দেখে তুমি ধারণা নিতে পারবে যে সত্যি কোয়ালিটি কী লেভেলের হতে পারে, ঠিক আছে? আর অতি সহজে বড় বড় প্রশ্ন একদম অনায়াসেই সলভ করে ফেলাবো। দেখো, 17 তারিখে তোমাদের কী ধরনের প্রশ্নপত্র এসেছে, ঠিক আছে? প্রশ্নপত্র এসেছে প্রথমেই ডাইরেকশন টেস্টের প্রশ্নপত্র আসবে, প্রত্যেকটা শিফটে দুটো করে, ঠিক আছে? প্রত্যেকটা শিফটে দুটো করে ডাইরেকশন টেস্টের আমি ঠিক যেভাবে করাচ্ছি ঠিক সেইভাবেই প্রশ্নটা, শুধুমাত্র ডিজিটটাকে চেঞ্জ পাবে, ঠিক আছে? আর কিচ্ছু চেঞ্জ পাবে না। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, যখনই তুমি এই ধরনের প্রশ্নপত্র দেখবে তোমার ফার্স্ট করণীয় কি, তোমাকে দিক টিক কিছু ভাই চিন্তা ভাবনা করতে হবে না, 4টে দিক সম্পর্কে তোমাকে জানতে হবে। কি কি দিক দেখো, আমি এখানে লিখছি। ফার্স্টে লিখবে নর্থ, তারপরে একটা গ্যাপ দেবে, দিয়ে সাউথ লিখবে, ঠিক আছে? এই যে দুটো গ্যাপ দিলাম, একটাতে হয়ে যাবে ইস্ট এবং অন্যটাতে কি হয়ে যাবে ওয়েস্ট। আচ্ছা, নর্থ মানে তোমরা সবাই জানো বাংলাতে, আমি একটু বাংলাতে লিখে দিচ্ছি। এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, ঠিক আছে? এটা হচ্ছে আমার পূর্ব দিক, আর এটা হচ্ছে আমার পশ্চিম দিক, ঠিক আছে? এই 4টে দিক তোমরা সবাই কম বেশি জানো। এরপর আমার বাম হাতটা হয়ে যাচ্ছে আমার বাম দিক, এবং তোমার বাম হাতটাও হয়ে যাচ্ছে তোমার বাম দিক, তুমি যে কপিতে লিখছো, এবং তোমার ডান হাতটা হয়ে যাচ্ছে তোমার ডান দিক, এবং এই প্রশ্নেরও ডান দিক, ঠিক আছে ভাই? এরপর দেখো এই প্রশ্নগুলো কিভাবে সলভ করবে। যদি দেখো যে কোনো একটা পার্সনের নাম বলে দিয়েছে, একটা পার্সন একটা স্টার্টিং পয়েন্ট বলে দিয়েছে যে ওয়াই বিন্দু থেকে শুরু করে সে উত্তর দিকে যাচ্ছে, ব্যাস আর কিচ্ছু দেখার দরকার নেই, ঠিক আছে? উত্তর দিক কোনটা? আচ্ছা, উত্তর দিক নর্থ। আচ্ছা, 16 কিলোমিটার লিখে দিলাম। যেখানে প্রেজেন্ট থাকবো না, সেই যে ডিজিটটা লিখছি অর্থাৎ 16 কিলোমিটার লিখছি, সেখানে সার্কেল করে দেবো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আচ্ছা, এই 16 যে লিখে নিলাম, এরপর কি বলছে দেখো, তারপর সে বাম দিকে বাঁক নেই, অর্থাৎ 16-র বাম দিক এটা হয়ে যাচ্ছে, এই দিকে তো আর কোনো জায়গা নেই, তাহলে কি করব? তাহলে তোমার করণীয় হচ্ছে এই যে ডান দিকের যে প্রথম, অর্থাৎ এই পশ্চিম দিক অর্থাৎ ওয়েস্ট দিকটা পড়াচ্ছে না, সেটাই হয়ে যাবে তোমার বাম দিকে ঠিক তার পরে, ঠিক আছে? আচ্ছা, এখানে কত কিলোমিটার বলেছে, বাম দিকে বাঁক নেওয়া মানে 5 কিলোমিটার, এখানে 5 কিলোমিটার লিখে দিলাম। এখানে এখন প্রেজেন্ট দাঁড়িয়ে আছি, গাড়ি চালাই, তারপর আবার বাম দিকে বাঁক নেই এবং 25 কিলোমিটার। আচ্ছা, 5-এর বাম দিক নিশ্চয়ই এই দিকটা হবে, আমি বাম দিক লিখে রেখে দিয়েছি, আর ডান দিক লিখে রেখে দিয়েছি। 5-এর সাপেক্ষে বাম দিক হচ্ছে দক্ষিণ দিকটা, দেখো আমি অ্যারো দিয়ে বুঝিয়েছি। তাহলে কত কিলোমিটার গাড়ি চালাচ্ছে না, 25 কিলোমিটার গাড়ি চালাচ্ছে। আচ্ছা, 25 এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, এখন আমি প্রেজেন্ট দাঁড়িয়ে আছি, 25-এ প্রেজেন্ট দাঁড়িয়ে আছি। এরপরে কি বলেছে দেখো, এরপর সে শেষবারের মতো বাম দিকে পাক নেই এবং 5 কিলোমিটার গাড়ি চালাচ্ছে। আচ্ছা, এই 25-এর বাম দিক কোনটা গো? 25-এর বাম দিক এটা নিশ্চয়ই হবে। সে 5 কিলোমিটার শেষবারের মতো গাড়ি চালাচ্ছে এবং সে একটা পয়েন্টে গিয়ে থেমে যাচ্ছে, বিন্দুতে গিয়ে থেমে যাচ্ছে। বিন্দুটা কোথায় না, জেড বিন্দুতে থেমে যাচ্ছে। আচ্ছা, এখন সেখানে থেমে গেল, ব্যাস, তারপর আর কোথাও তাকে যাওয়ার দরকার নেই, এই পর্যন্ত তোমার কাজ কমপ্লিট। তার ডাইরেকশন কোন ধার দিয়ে কতটা কি যেতে হবে সেটুকুনি তুমি কমপ্লিট করে নিয়েছো ভাই। এরপরে তোমার কাজ কি, এই যে একটা ছেড়ে আর একটাকে বিয়োগ করতে হয়, এই একটাকে ছেড়ে আর একটাকে বিয়োগ করতে হয়। তুমি বলবে যে তাহলে এই 5 আছে আর এই 5 আছে, তাহলে এই 5 আমি কেটে দিতে পারি, বিয়োগ করলে 0, মানে এদের কোনো কাজ নেই, ঠিক আছে? 5-এর সাথে যদি 5 বিয়োগ করা হয় তাহলে 0, তাহলে আমি 5কে কেটে দিতে পারি। তুমি বলবে হ্যাঁ অনায়াসেই কেটে দেওয়া যায়। এরপরে কি পড়ে থাকছে, আমি একটু কালারটা চেঞ্জ করে লিখি। এরপর আমার পড়ে থাকছে দেখো, এই যে 16টা পড়ে থাকছে আর 25টা পড়ে থাকছে, এই দুটোর মধ্যে কি করতে হবে না, বিয়োগ দিয়ে দিতে হবে। একটা ছেড়ে আর একটা বিয়োগ বলেছিলাম না, তাহলে 25 থেকে যদি 16 বাদ দেওয়া হয় তাহলে আমার কত পড়ে থাকছে না, পড়ে থাকছে 9 পড়ে থাকছে। এদের দিয়ে 4 আর ওদের দিয়ে 5, 16 থেকে মানে 4 হলে 20 হচ্ছে, আর ওদের দিয়ে 5, অনায়াসেই তোমরা বুঝতে পারবে। বা 25 থেকে যদি 16 বাদ দেওয়া হয় তাহলে 9 পড়ে থাকছে আমার, তাহলে 9 কিলোমিটার তো আমার দূরত্বটা পেয়ে যাচ্ছি।
তাকে 9 কিলোমিটার দূরত্ব যেতে হবে। এ পর্যন্ত তুমি বুঝে নিলে স্যার এরপরে কোন ডাইরেকশন টেস্টটা নেবো, মানে কোন দিকটা নেবো, তাহলে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। যখনই দেখবে প্রশ্নের ভাষাতে আবার তাকে ওয়াই বিন্দুতে পৌঁছাতে হচ্ছে, সে তো জেড বিন্দুতে পৌঁছালো এবং সে থেমে গেল, জেড বিন্দু থেকে তাকে আবার ওয়াই বিন্দুতে পৌঁছাতে হবে, তখন তোমার করণীয় কি স্যার, এই যে উত্তর দিক আর দক্ষিণ দিক যে দুটো আমি বিয়োগ করে পেলাম, বিয়োগ ফলটা, এই দুটোর মধ্যেই 16 আর 25-এর মধ্যে কোন দিকটা বড়, তুমি বলবে 25টা বড়, আমি বলবো যেটা ছোট দিক অর্থাৎ যেটা 16 আছে, 16 অর্থাৎ উত্তর দিক আছে, সেই দিকটাকে লিখে দেবে উত্তর। ঠিক আছে, তাহলে 9 কিলোমিটার তাকে উত্তর দিকে যেতে হবে, তাহলে সে আবার কোথায় যাবে না ওয়াই বিন্দুতে পৌঁছাবে। ওয়াই বিন্দু থেকে সে শুরু করেছিল এবং জেড বিন্দু থেকে থেমেছিল, জেড বিন্দু থেকে তাকে আবার রিটার্ন ওয়াই বিন্দুতে আসতে হবে, তখন কিন্তু তোমাকে ছোট দিকটা নিতে হবে। যদি স্যার সে ওয়াই বিন্দু জেড বিন্দু থেকে থেমে যাচ্ছে, ধরো তাকে আবার ওয়াই বিন্দুতে পৌঁছাতে হচ্ছে না, তখন সেম প্রসেস কিলোমিটার পর্যন্ত নিয়ে চলে আসলে, তখন যেটা তোমার এই বড় আর ছোটো মানে ব্যাপারটা বললাম না 25 আর 16, তখন তোমাকে ঠিক বড় যে দিকটাতে আছে অর্থাৎ দক্ষিণ দিক, তখন তোমার দক্ষিণ দিক উত্তর হয়ে যেত। কি বললাম বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো এরপরে কিন্তু আরেকটা আমি রেখেছি, সেম প্রসেসের একই প্রশ্ন দুটো করে আসছে। ঠিক আছে, তোমরা নিজেরাও চেষ্টা করো, তারপরে আমার সলভ করাটা দেখবে। ঠিক আছে, দেখো এই প্রশ্নটা দেখো অনেকটা বেশি বাম দিক ডান দিক অনেকটা মানে ঘোর পেঁচিয়ে যাবে যারা ডাইরেকশন টেস্ট করে করবে, এবং এক্সাম সেন্টারে গিয়ে তোমাদের কিন্তু মাথা একদম সম্পূর্ণরূপে ঠান্ডা রাখতে হবে, নাহলে কিন্তু সহজ প্রশ্ন তোমরা ভুল করে দিয়ে চলে আসবে। ঠিক আছে, দেখো এখানেও একটা পার্সেন্ট বলেছে, একটা পার্সেন্টের নাম বলে দিয়েছে, এবং দেখো ওয়াই বিন্দু, এটা এ বিন্দু থেকেও দিতে পারে, যে কোনো বিন্দু থেকে দিতে পারে, পি বিন্দু থেকে দিতে পারে। তোমার ভাই সেসব দেখে লাভ নেই যে স্যার এটা ওয়াই করেছিল মানে এটা আমার ওয়াই হবে না, সেসব কোনো ব্যাপার নয়। যে কোনো একটা পয়েন্ট থেকে সে শুরু করছে, তার স্টার্টিং পয়েন্ট এবং তার এন্ডিং পয়েন্ট সেখানে হয়ে গেল, এবং এন্ডিং পয়েন্ট থেকে তখন যখন আবার স্টার্টিং পয়েন্টে যেতে হচ্ছে রিটার্ন, তখন কিন্তু ওই প্রসেসটা করছো, মানে ছোটো দিকটাকে নিতে হচ্ছে। আর যদি দেখো যে সে এন্ডিং পয়েন্টে গিয়ে থেমে যাচ্ছে, তাকে আর কোনো দিকে আসতে হচ্ছে না, তখন যে দিকটা বড় থাকবে সেই দিকটা তোমাকে নিয়ে নিতে হবে। ঠিক আছে ভাই, চলো এটাকে অতি সহজেই করে নিচ্ছি। কি বললাম, নর্থ লিখবো, তারপরে একটা গ্যাপ দিয়ে সাউথ, ইস্ট, তারপরে ওয়েস্ট লিখে দিচ্ছি। ঠিক আছে, আমার বাম হাতটা হচ্ছে আমার বাম দিক, এবং আমার ডান হাতটা বা তোমার ডান হাতটা হচ্ছে তোমার ডান দিক, বা প্রশ্নের ভাষার ডান দিকটা হচ্ছে ডান দিক। ঠিক আছে ভাই, এরপরে কি বলেছে দেখো, সে দক্ষিণ দিকে, আচ্ছা এখানে হচ্ছে তার স্টার্টিং, দক্ষিণ দিকে 9 কিলোমিটার, দক্ষিণ মানে সাউথটা, সে 9 কিলোমিটার যাচ্ছে, প্রেজেন্ট আছে 9 কিলোমিটার, তারপর তিনি বাম দিকে মোড় নেন এবং 19 কিলোমিটার, 9-এর বাম দিক হচ্ছে এর দিকটা, সে কত কিলোমিটার যাচ্ছে না 19 কিলোমিটার লিখে নিচ্ছে। ঠিক আছে, তারপর আবার ডান দিকে মোড় নেয় এবং 23 কিলোমিটার যাচ্ছে, আচ্ছা 19-এর ডান দিক এদিকটা হবে, এদিকে তো আর জায়গা নেই, কোথায় বসাবো, ঠিক 9-এর নিচে বসিয়ে দেবো। কত কিলোমিটার না 23 কিলোমিটার। আমার সামনে ভাই এখানে ল্যাপটপ আছে আর এখানে পেন ট্যাব আছে আর সামনে ক্যামেরা আছে, আমি ল্যাপটপ না দেখলে আমি দেখতে পাবো না। ঠিক আছে, সেই জন্য ল্যাপটপটাকে দেখে আমি প্রশ্নটাকে পড়ছি এবং তোমাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপনা করছি। ঠিক আছে ভাই, দেখো 23 কিলোমিটার, এখন আমি প্রেজেন্ট দাঁড়িয়ে আছি কোথায় না 23 কিলোমিটার প্রেজেন্ট দাঁড়িয়ে আছি। ঠিক আছে, 23 কিলোমিটারে, তারপর তিনি আবার ডান দিকে মোড় নেন এবং 8 কিলোমিটার যাচ্ছে, 23-এর আবার ডান দিক, কালারটাকে একটু চেঞ্জ করে নিই। দেখো 23-এর আবার ডান দিক মানে স্যার এই দিকটা হবে 23-এর ডান দিক, বা প্রশ্নেতে আমি ডান দিক বাঁ দিক লিখে দিয়েছি। সে কত কিলোমিটার যাচ্ছে না 8 কিলোমিটার, আচ্ছা 8 কিলোমিটার দিচ্ছি, এখন 8-এ দাঁড়িয়ে আছি। তারপরে কি বলছে, এরপর তিনি আবার ডান দিকে মোড় নেন এবং 17 কিলোমিটার যাচ্ছে, আচ্ছা 8-এর ডান দিকে তো আর জায়গা নেই, তাহলে একদম লাস্টে এই নর্থের এখানটাতে চলে আসবো, এখানে কত কিলোমিটার বলছে 17 কিলোমিটার, আচ্ছা 17 কিলোমিটার লিখে দিচ্ছি। ঠিক আছে, এখন প্রেজেন্ট দাঁড়িয়ে আছে 17 কিলোমিটারে, তারপর তিনি বাম দিকে মোড় নেন এবং 11 কিলোমিটার যাচ্ছে, আচ্ছা 17-র বাম দিকে জায়গা নেই, তাহলে কোথায় লিখবো, ঠিক এই 8-এর নিচে লিখে দেবো, কত কিলোমিটার বলেছে 11 কিলোমিটার, আচ্ছা লিখে দিলাম। এখন প্রেজেন্ট 11-তে দাঁড়িয়ে আছে, এরপর আবার বাম দিকে মানে মোড় নিয়ে সে 6 কিলোমিটার যাচ্ছে, তাহলে 11-র বাম দিক এই সাইডটাতে, এবং সে 6 কিলোমিটার যাচ্ছে এবং সে একটা এন্ডিং পয়েন্টে গিয়ে সে দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যখন এন্ডিং পয়েন্টে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে না, অর্থাৎ কোন পয়েন্টে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে বলছে, দেখো জেড বিন্দু থেকে থেমে যাচ্ছে, এরপরে কি করব স্যার, এগুলোকে যোগ করে দেবো। আচ্ছা 8 আর 11 হচ্ছে 19, আর এই 19 একটা ছেড়ে আর একটা বিয়োগ, আর এটা হচ্ছে 17, আর এগুলোকে যোগ করলে কত হচ্ছে দেখো, এগুলোকে যোগ করার দরকার নেই, কেন বলছি, টাইম ওয়েস্ট করবে না, কীভাবে টাইম বাঁচাবে আমার কাছ থেকে শেখো ভাই। ঠিক আছে, এই যে 19 কেটে দিলাম, তুমি বলবে এর কোনো দিকও নেবো না, এর তো কোনো ডাইরেকশন পড়েই থাকছে না, জিরো মানে জিরো, যখন জিরো হয়ে যাচ্ছে না দুটো কেটে দিচ্ছি, তখন ইস্টটাও হবে না ওয়েস্টটাও হবে না, অপশানে যদি থাকে ভাই উড়িয়ে দেবো, ওগুলো তো চোখ যাবেই না। এরপরে কি থাকছে আমার 17, আর এই ধাতে এগুলো থাকছে। আচ্ছা আমি বলতে পারি দেখো 9 আর 6 কত হচ্ছে, তুমি বলো 15 হচ্ছে,
আচ্ছা 15 15 আর 17 আমি কাটলে কত পড়ে থাকছে, এটা দিয়ে 2 পড়ে থাকছে। আচ্ছা 23 থেকে যদি 2 বাদ দিই তাহলে আমার 21 পড়ে থাকছে, একদম সিম্পল কথা। তাহলে 21 কিলোমিটার হয়ে যাচ্ছে। এখন আমি 17 আর এই যে 9, 23 আর 6 এর মধ্যে কোনটা বড়? তুমি বলবে এই যে সাউথটা বড়। আমি বলবো যেটা ছোট দিক সেটা নিয়ে নাও। কোন দিকটা? নর্থ। 21 মানে 21 কিলোমিটার তাকে নর্থে যদি সে যায় তাহলে সে আবার রিটার্ন কোথায় যাবে না ওয়াই বিন্দুতে পৌঁছাবে জেড বিন্দু থেকে। স্যার এটাকে একটু যোগ করে বলে দিন, আমার মাথায় ঢুকছে না, আমার সহজ সরল মাথায় বুঝান। আচ্ছা দেখো 23 আর 6 হচ্ছে 29, 9 9 18 অর্থাৎ 38, ঠিক আছে বুঝতে পারলে ভাই? তাহলে 17 থেকে তুমি যদি 38 বাদ দাও তাহলে কত পড়ে থাকছে? তোমার পড়ে থাকবে 21, ঠিক আছে। চলো এটা হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর। কীভাবে করলাম? সেম দেখো, এই 17 থেকে যদি 38কে মানে 38 থেকে যদি 17 বাদ দিই না তাহলে আমার 21 পড়ে থাকছে। এবং কোন দিকটা এই 17 আর 38-এর মধ্যে কোন দিকটা আমার ছোট, মানে কোন মানে ডিজিটটা আমার ছোট? তুমি বলো 17টা ছোট, যেটা ছোট সেটাই তুমি সেই ডাইরেকশনটা নিয়ে নাও, অর্থাৎ এই নর্থটাকে নিয়ে নাও, সেটাই তো লিখেছি ভাই। বুঝতে পেরেছো? আমি বলতে চাইছি যে তোমাকে ক্যালকুলেশন ফার্স্ট হতে হবে, তারপরে তুমি এই ধরনের প্রশ্ন অনায়াসেই করে ফেলবে। স্যার যদি তাকে আবার ওয়াই বিন্দুতে পৌঁছাতে হতো না, মানে রিটার্ন যেতে হতো না, তাহলে কী করবে স্যার? তাহলে যেটা বড় দিক থাকবে সেটা নিয়ে নেবে, তাহলেই কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো ভাই? চলো নেক্সট আর একটা টাইপ। এই প্রশ্ন কিন্তু তোমার 2 থেকে 3টে আসছে, 2 থেকে 3টে তুমি দেখতে পাবে, ম্যাক্সিমাম তোমার 3টে থাকছে, আর নর্মালি প্রত্যেকজনের পেপারে কিন্তু 2টো করে থাকছে। হ্যাঁ, এই সাংকেতিক চিহ্ন প্লাস তোমার নাম্বার মিক্স আপ করে থাকছে, আবার বেশিরভাগ থাকছে কি এখন তোমার শুধু নাম্বার দিয়ে দিচ্ছে এবং বলছে আমি বুঝাচ্ছি দেখো, ঠিক আছে, আগে এটাকে করিয়ে নিই তারপরে বুঝাচ্ছি। এই প্রশ্ন গিয়ে তুমি 100% দেখতে পাবে, ঠিক আছে। আচ্ছা দেখো কি বলেছে, আর আমি এই লেখাগুলো লিখেছি কিসের জন্য? না তোমরা গিয়ে যাতে ফিল করতে পারো। আমি কি করছিলাম? পেনে লিখছিলাম, অনেক স্টুডেন্ট কি বলছিল সেগুলোকে শুনে পেনে লিখছিলাম এবং ভ্যারাইটিজের প্রশ্ন রেডি করছিলাম। আমার যে আগের দিনের ভিডিওটা, সেখানে বহু মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসা দিয়েছে, মানে কি বলবো, অনেক ভিউ গেছে, ঠিক আছে, 2500-এর ওপর, এবং কমেন্ট করেছে। কমেন্টগুলো গিয়ে দেখবে যে ডাইরেক্ট সেই প্রশ্নগুলো মানে আমি যেগুলো করেছি সেইগুলোই গিয়ে চলে এসেছে, ঠিক আছে। আমি নিজে বলছি না, তোমরা কমেন্ট সেকশনে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। দেখো এই প্রশ্নগুলো কিভাবে সলভ করবে, দেখো বাম দিক আর ডান দিক বলে দিচ্ছে, তোমরা কিন্তু স্ক্রিনে গিয়ে ঠিক এভাবে দেখতে পাবে। তোমরা স্ক্রিনে গিয়ে যাতে যেভাবে দেখতে পাবে সেটা যাতে ফিল পাও, সেই জন্য কিন্তু এই প্রশ্নগুলো আমি এই ধরনের এনেছি। কি বলছে, এমন কতগুলো চিহ্ন আছে, চিহ্ন বলেছে মানে চিহ্ন লিখে দিচ্ছি, ঠিক আছে। এই চিহ্ন ঠিক আগে একটা সংখ্যা বলে দিচ্ছে, ঠিক আগে, এবং সংখ্যা দেখো কতগুলো চিহ্ন আছে, ঠিক যার আগে একটি বিজোড় সংখ্যা আছে, তাহলে চিহ্নর আগে একটা বিজোড়, ঠিক আছে, বিজোড় সংখ্যা আছে, এবং চিহ্ন ঠিক পরে এমন একটি জোড় সংখ্যা নেই, জোড় সংখ্যা নেই, ভালো করে দেখবে, জোড় সংখ্যা আছে বলে উড়িয়ে দেবে না, জোড় সংখ্যা নেই তার মানে কি আছে? বিজোড়, ঠিক আছে। দেখো এমন কতগুলো চিহ্ন আছে, এমন কতগুলো চিহ্ন আছে ঠিক যার আগে একটি বিজোড় সংখ্যা আছে, ভালো করে প্রশ্নের ভাষাটা বুঝবে, কিন্তু ঠিক পরে একটি জোড় সংখ্যা নেই। জোড় সংখ্যা না থাকার মানেই হচ্ছে বিজোড় সংখ্যা আছে, ঠিক আছে। তুমি বলবে স্যার এখানে সাংকেতিক চিহ্ন থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে, না থাকার কিছু নেই, বা সাংকেতিক চিহ্ন থাকতে পারে, ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকতে পারে। তবে বিজোড় সংখ্যা নেই মানে তোমার মানে জোড় সংখ্যা নেই মানে বিজোড় সংখ্যা আছে, এটাই কিন্তু তোমার 90%, এটাই কিন্তু তোমার রেলওয়ে ফলো করবে, ঠিক আছে ভাই। দেখো এ ধরনের গ্রুপ কটা পাবো? বিজোড় তারপরে চিহ্ন, দেখো বিজোড় তারপরে চিহ্ন আর বিজোড়, তাহলে এখানে জোড় দিয়ে দিচ্ছে, তাহলে এটা হবে না। তারপরে দেখো বিজোড় তারপরে চিহ্ন তারপরে বিজোড় দেখতে হবে, ঠিক আছে, এটাও হচ্ছে না। এই দেখো এখানে তুমি একটা দেখতে পাচ্ছ বিজোড় 1 7, মানে একটা ওহমের চিহ্ন দিয়ে দিচ্ছে, এর আগে একটা বিজোড় এবং পরে একটা বিজোড়, পেয়েছি? তো বলবে হ্যাঁ পেয়েছি। স্যার এখানে তো একটা গ্রুপ পেয়ে গেছি, এরপরে স্যার কী করব? এরপরে এই জায়গাটাতে দেখুন, এই জায়গাটাতে দেখুন একটা বিজোড় সংখ্যা আছে, তারপর একটা পার্সেন্টেজের চিহ্ন আছে, তারপর একটা সাংকেতিক চিহ্ন। আমি বলবো ভাই এটাও একটা গ্রুপ নিয়ে নাও তুমি। কেন বলছি দেখো, কেন বলছি, এখানে তোমাকে ফাঁসাবার জন্যই দিয়েছে, এই প্রশ্নগুলো এনেছি কিন্তু আজকে সেই জন্য, এইগুলো ফাঁসাবে, ঠিক আছে। ঠিক পরে একটি জোড় সংখ্যা নেই মানে সেখানে একটা সাংকেতিক চিহ্ন থাকতে পারে, তাহলে এই একটা গ্রুপ, তাহলে আমি দুটো গ্রুপ লিখে দিচ্ছি। স্যার তারপর আর কিছু আছে না? তারপর আর কোনো গ্রুপ নেই, তাহলে আমি বলবো এখানে দুটি গ্রুপ আছে। কিভাবে করতে হয় আশা করছি বুঝতে পেরেছো। আর প্রশ্ন আসছে কি, ধরো 1 2 4 6 3 2 4 4
6 8 2 0, ঠিক আছে 1, এভাবে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এবারে বাম দিক ডান দিক বলে দিচ্ছে, বাম আর ডান বলে দিচ্ছে। বলছে এমন কতগুলি জোড় সংখ্যা আছে যার আগে একটি জোড় এবং পরে একটি জোড়। ঠিক আছে, এভাবে কিন্তু এটার মধ্যে কতগুলো গ্রুপ আছে তোমাকে খুঁজে বের করতে হবে ভাই। ঠিক আছে, দেখো কতগুলো আছে, দেখো জোড় সংখ্যা 3টে নিয়ে একটা, দেখো এই একটা গ্রুপ পেয়ে যাচ্ছি, দেখো এখানে এই একটা গ্রুপ পেয়ে যাচ্ছি, এই একটা গ্রুপ পেয়ে যাচ্ছি, এই একটা গ্রুপ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তারপরে আবার একটা গ্রুপ পেয়ে যাচ্ছি। ব্যাস, তাহলে কতগুলো গ্রুপ হলো, 1 2 3 4টে। ঠিক আছে, 1 2 3 4 5টা 6টা আছে, তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 4টে, তাহলে এখানে 4টা রেখে 5টা পেয়ে যাচ্ছি, তাহলে 5টা গ্রুপ আমি পেয়ে যাচ্ছি। স্যার এখানে কী করে গুনলেন, 1 2 3 4 5টা 6টা। আচ্ছা ভাই, তোমাকে যদি বলি যে ধরো 2 4 6 8, 4টে বললাম, আবার একটা 2 বললাম, আবার একটা 4 বললাম, এখানে কটা সংখ্যা আছে ভাই, 1 2 3 4 5টা 6টা সংখ্যা আছে। স্যার কী করে বলেন যে এখানে 4টে গ্রুপ আছে? আচ্ছা ভাই দেখো, তুমি একটা জিনিস বুঝো, আমার কাছে শেখা মানেই না কিছু ইউনিক জিনিস তুমি শিখে যাবে ভাই। মানে এই যে ভাওতাবাজি নয়, কিছু জিনিস তোমাকে শেখাবো এবং প্রপার লজিক শেখাবো। ঠিক আছে ভাই, দেখো এই একটা গ্রুপ হলো, আগে তোমাকে বোঝাই যেটা লজিক দিই, তারপর আমি শর্টকাট ট্রিক্স বলছি। এই একটা গ্রুপ হলো, স্যার হ্যাঁ হয়েছে। তারপর আবার একটা কালার দিয়ে বোঝাচ্ছি তোমাকে, দেখো এই একটা কালার নিই, এই একটা গ্রুপ হচ্ছে, তুমি বলবে হ্যাঁ স্যার হচ্ছে, তাহলে 1 2 3টে হলো, আর একটা অন্য কালার নিই, তাহলে কিন্তু হয়ে যাবে। এই 8 থেকে নিয়ে এই একটা গ্রুপ হচ্ছে, স্যার 4টে গ্রুপ হলো, এরপর আপনি শর্টকাট শেখান। শর্টকাট, এখানে তো 4টে গ্রুপ আপনি দেখিয়ে দিলেন, এরপর শর্টকাট শেখান। দেখো মোট সংখ্যা কতগুলো আছে, মোট সংখ্যা যে 6, তাহলে দেখো এই 3টে নিয়ে যদি একটা গ্রুপ হয়, তাহলে দুটো বাদ এমনি দুটো বাদ চলে যাচ্ছে, তাহলে আমি সবসময় দুটো বাদ দিয়ে দেবো। মোট কাউন্ট করবো, যদি আমার 8টা থাকে পরপর জোড় সংখ্যা, তাহলে 8 থেকে 2 বাদ দেবো, তাহলে 6টা গ্রুপ ওখানে পেয়ে যাবো। বুঝতে পারলে ভাই, সে বিজোড় সংখ্যা হোক, জোড় সংখ্যা হোক, সাংকেতিক চিহ্ন থাকুক, পরপর যদি থাকে, কীভাবে এগুলো তুমি সঠিক এবং নির্ভুল উপায় করবে সেই জন্য আমি বলে দিচ্ছি ভাই। ঠিক আছে, যদি দেখো যে 4টে পরপর আমার জোড় সংখ্যা আছে, মানে সেখানে দুটো গ্রুপ হয়ে যাচ্ছে ভাই। ঠিক আছে, 5টা থাকা মানে সেখানে 3টে হয়ে যাচ্ছে, 6টা থাকা মানে সেখানে আমার 4টে হয়ে যাচ্ছে, সবসময় দুটো মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, 3টে থাকা মানে সেখানে আমার একটা গ্রুপ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। আমি সবসময় তোমাদেরকে ইউনিক কিছু শেখাবার জন্য নিয়ে এসেছি। চলো, এখানে কিন্তু তোমরা ডাইরেক্ট প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। নেক্সট এই টাইপটা গিয়ে তোমরা ডাইরেক্ট কমন পাবে। ঠিক আছে, ডাইরেক্ট বলছি, ডাইরেক্ট কমন পাবে। দেখো কি বলেছে, প্রদত্ত ক্রমে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বর্ণ সংখ্যার গুচ্ছটি বসালে ক্রমটি যুক্তিযুক্তভাবে সম্পূর্ণ হবে। যুক্তিযুক্তভাবে সম্পূর্ণ কথার মানে হচ্ছে এই অপশানে তোমার এদের সিকোয়েন্সে একটা অপশান তোমার থাকবে, সেটাই তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এই প্রশ্নগুলো দেখা মাত্র 5 সেকেন্ড উড়িয়ে যাবে। ঠিক আছে, যাদের প্লেস ভ্যালু মুখস্থ আছে। কি করবে দেখো, ফার্স্ট এই যে গ্রুপটা বলছি আমি, লেটারের গ্রুপটা, আমি নাম্বারটা ধরছি না ভাই, নাম্বারটা খুব সহজ দিয়ে দেয়। নাম্বারটা দেখবে, নাম্বার কিন্তু দুটো অপশানে কিন্তু সেম থাকবে। ঠিক আছে, তাহলে আমাকে এই গ্রুপের মানে যে লেটারগুলো আছে সেগুলোকে আমাকে বের করতে হবে। আমি প্রপার লজিক সহ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ফার্স্টের যেটা আছে, ফার্স্টের গ্রুপের যে প্রথম লেটারটা আছে, অর্থাৎ এই এইচটা, তারপরের গ্রুপের প্রথম লেটার, প্রত্যেকটা গ্রুপের যে প্রথম লেটারগুলো আছে সেগুলোর প্লেস ভ্যালুগুলো ভাই আমার মাইন্ডে সবসময় থাকতে হবে। কত না, 8 12 16 20 24। দেখো একটা লজিক তোমরা বুঝতে পারছো, 8 আর 4 12, 12 আর 4 16, 16 আর 4 20, 20 আর 4 24, তাহলে 24-এর সাথে 4 যোগ করলে কত হচ্ছে ভাই, 28 হচ্ছে। 28 মানে কি জানি, বি জানি। স্যার কী করে বললেন বি? 28টা তো আমাদের যে ইংরেজি বর্ণমালাতে 28টা তো আমাদের লেটার থাকে না, 26টা থাকে। আর ভাই 26টা থাকে, 26টার পরে আবার এ থেকে কাউন্ট করো, 28 থেকে যদি আমি 26 বাদ দিয়ে দিই, তাহলে কত পরে থাকছে আমার 2। 2 কার প্লেস ভ্যালু? তুমি বলো স্যার বি এর প্লেস ভ্যালু, সেটাই তো লিখেছি ভাই। ঠিক আছে, দেখো তাহলে আমি বি তো আমি প্রথম লেটার পেয়ে গেলাম। ঠিক আছে, বি আমি প্রথম লেটার পেয়ে গেলাম। এরপরে স্যার কী করতে হবে, এরপরে তুমি নাম্বারে চলে এসো, 8 15 29 57 110। স্যার কিছু বুঝতে পারছি না, মাথায় ঢুকছে না ভাই, সহজভাবে বুঝো তুমি। এই দেখো 15 থেকে দেখো আমি বলতে পারি 8 গণিত 2 সমান কত হচ্ছে, তুমি বলবে 16 হচ্ছে। তো তাহলে 15 কী করবো, আরে ভাই 1 মাইনাস করে দিতে তোমার কি প্রবলেম আছে? তুমি বলে কিচ্ছু প্রবলেম নাই, আমরা লিখে দাও, 15 হয়ে গেল। তারপরে এই 15টাকে কী করেছে, 2 দিয়ে গুণ করেছে, 30 হচ্ছে, 1 মাইনাস করে 29 করে দিয়েছে। আচ্ছা স্যার আর বলতে হবে না, আমি বুঝতে পেরে গেছি। আচ্ছা স্যার এই 30টাকে একবার বলুন তো, 30-এর সাথে যদি আমি 2 গুণ করি 60 হচ্ছে। স্যার 60 থেকে যদি আমি কত
সরি 29, দেখছো 29, ঠিক আছে। আচ্ছা এই 29 থেকে যদি আমি 2 গুণ করি তাহলে কত হচ্ছে আমার 9 দুগুণ 18 অর্থাৎ 58 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে আমার 57 হয়ে যাচ্ছে। স্যার একদম কমপ্লিট। তাহলে 113 সাথে যদি আমি 2 গুণ করি 3 দুগুণে 6, তাহলে আমি কত করব মানে 126 থেকে যদি আমি 1 বাদ দিয়ে দিই তাহলে আমার কত হচ্ছে 125। এটা হয়ে যাবে আমার কিন্তু কি হয়ে যাবে না, নাম্বারটা হয়ে যাবে 125, ঠিক আছে। প্রথমে বি আর লাস্ট হয়ে যাবে কত 125 হয়ে যাবে আমার লাস্টে, আর প্রথম লেটার হয়ে যাবে আমার বি। এরপরে এইগুলোকে দেখে নাও না, ওয়াই হচ্ছে 25, সি হচ্ছে 3, তারপরে 4 যোগ হচ্ছে, এর সাথে 4 যোগ হচ্ছে, কে অর্থাৎ 7 থেকে 4 যোগ করলে কে হচ্ছে, কে থেকে যদি আমি 4 যোগ করি অর্থাৎ 15 হচ্ছে, 11 থেকে 15 হচ্ছে, তাহলে 15 হচ্ছে আর কত হচ্ছে 19 হচ্ছে, মানে এস হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো 15, আচ্ছা পি বলেছে, দেখো পি মানে 16, তারপরে টি বলেছে, তারপরে এক্স বলেছে, এভাবে দেখো 4 করে বলছে। তাহলে এফ অর্থাৎ 6 থেকে 4 করা মানে কি হচ্ছে 10 মানে কি হচ্ছে জে। তাহলে এটা হয়ে যাবে আমাদের একদম সঠিক উত্তর। একদম সহজ ভাই, একদম সহজ, ঠিক আছে। দেখো এই প্রশ্ন তুমি থেকে কমন পাচ্ছই 100%, একদম কমন পাবে। আজকে যে ক্লাসটা হচ্ছে না, যারা আমার ক্লাসটা একবার ধৈর্য সহকারে দেখবে তারা 30-এ 30 নামিয়ে আসবে 100%। আমি কথা দিচ্ছি ভাই, তোমরা আমাকে ভরসা করে যাও, ঠিক আছে। আমি 3 মাস 4 মাস আগে থেকে 6 মাস আগে থেকে রেলের জন্য যেগুলো পড়াচ্ছি তার বাইরে একটা পড়ে নিকো। যারা ক্লাস করেছে তারা আজকে গেনার, আর যারা করেনি কো তারা বলবে যে কী ভুল কাজ করেছে, আমার কাছে কেন এই স্যারের ভিডিওটা আসেনি, ঠিক আছে। দেখো এর কোড চেয়েছে, এ দেখো দুটো শব্দের মধ্যে এ আমার কমন আছে, তাহলে দেখতে হবে এদের যে কোডগুলো বলে দিয়েছে 24-67, তাহলে 24-67-র মধ্যে দেখো 7টা আমার 2 জায়গাতেই কমন আছে, তাহলে এর কোড আমার 7 হয়ে যাবে। তুমি লিখে এসো, যদি না নাম্বার পাও তুমি এসে আমাকে বলবে ভাই, 100% সঠিক উত্তর, ঠিক আছে। চলো নেক্সট, এই প্রশ্ন আসছে, এটা কিন্তু আমি দুটো টাইপ দেখাবো ভাই, দুটো টাইপই আসছে প্রশ্নপত্র। একটা পার্সনের নাম বলে দিয়েছে, তার ক্লাসের প্রথম দিক থেকে সে 29তম এবং শেষের দিক থেকে সে এততম, একই পার্সেন্ট বলে দিয়েছে। একটাই পার্সেন্ট কোনোদিন দুটো স্থান দখল করতে পারে না। আমি বলবো ঠিক আছে, তুমি যে দুটো মানে প্লেসগুলো বলে দিয়েছে না, সে দুটো প্লেস লিখে দাও এবং তুমি যোগ করে দাও। 4 হচ্ছে, হাতে থাকছে 1, 4 3 7, 74 হচ্ছে এবং একটা পার্সেন্ট কোনোদিন দুটো স্থান দখল করতে পারে না, ঠিক আছে। তাহলে কি করতে হবে স্যার, 1 মাইনাস করে দিতে হবে, তাকে হয় প্রথম দিক থেকে কাউন্ট করতে হবে, না হলে শেষের দিক থেকে কাউন্ট করতে হবে। তাহলে কত হয়ে যাচ্ছে না 73 হয়ে যাবে। তো আমার এখানে সঠিক উত্তর, মোট ক্লাসে কতজন শিক্ষার্থী আছে না 73 জন। স্যার আর এক ধরনের হয়, ঠিক মনে পড়ছে না, আমি বুঝতে পেরেছি তোমার মনের কথা, সেই জন্যই আর একটা প্রশ্ন রেখে দিচ্ছি। এই টাইপটাও কিন্তু আসছে, এই টাইপটাও আসছে। কি বলছে, একটি ক্লাসে মোট ছাত্র সংখ্যা বলে দিয়েছে বা শিক্ষার্থী বলে দিয়েছে মোট, আচ্ছা আমি লিখে দিচ্ছি, মোট কত বলে দিয়েছে না 97 জন মোট বলে দিয়েছে। আর কি বলেছে দেখো, সে উত্তর দিকে একটা সারিতে দাঁড়িয়ে আছে, সারির ডান প্রান্তে একজনের নাম বলে দিচ্ছে এবং বাম প্রান্ত থেকে আর একজনের নাম বলে দিচ্ছে। দুটো নাম যেখানে বলেছে না, তুমি এক কাজ করো, আচ্ছা আমি এখানে একটু তোমাকে ড্র করে ভালো করে বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমার বাম হাতটা হচ্ছে আমার বাম দিক এবং ডান হাতটা হচ্ছে আমার ডান দিক, ঠিক আছে। এভাবেই বলেছে, উত্তর দিকে মুখ করে থাকা মানে এই সাইড দিয়ে মুখ করে আছে সবাই। আচ্ছা তাহলে দেখো শাড়ির ডান প্রান্ত থেকে একজন পার্সেন্ট বলেছে, হংস বলে দিয়েছে কত না 46তম। আচ্ছা ডান প্রান্ত থেকে এইটা হচ্ছে কত না 46, ঠিক আছে, 46তম, ঠিক আছে, এই পর্যন্ত, ঠিক আছে। ব্যাস, আর একটা কি বলেছে না, নীতি বলে দিয়েছে বাম প্রান্ত থেকে কততম না 35তম। আচ্ছা বাম প্রান্ত থেকে এইটা হচ্ছে কত না 35তম, ঠিক আছে। এইটা আমাকে জানতে চেয়েছে যে এই দুজনের মধ্যে কতজন আছে। এই একটা ধরনের প্রশ্নপত্র আসছে তোমাদের কিন্তু ভাই। এই প্রশ্নগুলো কিভাবে সলভ করবে, আমি বলবো দুটোকে যোগ করে দাও, 46 আর 35 যোগ করে দাও, কত হচ্ছে, তুমি বলবে 1 হচ্ছে, আর এটা কত হচ্ছে 4 4 8 হচ্ছে, তাই তো 81 হচ্ছে। স্যার এই 97 থেকে যদি আমি 81 বাদ দিই তাহলে কি আমি অ্যান্সার পেয়ে যাব? আমি বলবো অনায়াসে একদম নিশ্চিন্তে 100% তুমি পেয়ে যাবে, একদম পেয়ে যাবে। এগুলো নিয়ে ভাই একদম ফালতু টেনশন করবে না, এগুলো একদম সহজ প্রশ্ন। এগুলো বাচ্চা ছেলেরা এইসব প্রশ্ন নিয়ে খেলা করে, তাহলে তুমি কেন ভয় পাচ্ছ? তাহলে তুমি কতটা পিছিয়ে আছো তুমি নিজেই দেখো একটু। দেখো এ ধরনের প্রশ্নপত্র যখনই দেখবে যে মধ্যখানে কতজন আছে, তখন কিন্তু তুমি দুটোকে যোগ করে যেটা হচ্ছে সেটা মোট সংখ্যা থেকে বাদ দিয়ে দিলে কিন্তু তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ, ঠিক আছে ভাই।
চলো, ভালো লাগছে তো ক্লাস করতে? দেখো এই একটা টাইপের আসছে, যারা আমার প্রশ্নপত্র সলভ করা দেখছে না ধৈর্য সহকারে, তারা কিন্তু ভাই 30-এ 30 অনায়াসে নিয়ে চলে আসবে। ঠিক আছে ভাই? দেখো আর একটা কথা বলি, আমাদের কিন্তু 25 তারিখে একটা ব্যাচ অ্যানাউন্সমেন্ট হচ্ছে রিজনিং এবং ম্যাথের ওপর। ঠিক আছে? একদম খুব কম প্রাইস। ঠিক আছে? 100 টাকার কমে কিন্তু তোমরা এই ব্যাচটা পেয়ে যাবে। যারা আমার কাছে একদম সুন্দরভাবে রেলওয়েকে ফোকাস করে তোমরা রিজনিং শিখতে চাইছো, তারা আমার সাথে কন্ট্যাক্ট করো, আমাদের যে নাম্বার দেওয়া আছে। ঠিক আছে? ক্লাসের শেষে তোমরা দেখতে পাবে কি নাম্বার না, 7864812036। এই নাম্বারে কিন্তু লিমিটেড সিট রাখবো ভাই। আমার টার্গেট হচ্ছে যে খুব জোর হলে 100 থেকে 150 জনকে নেবো। সেই 1 থেকে 150 জনকে 30-এ 30 এবং ম্যাথে তোমার 30-এ 30 থাকলে 30-এ 30 এবং 25-এ 25 বা এলপিতে 20-তে 20, যা যেটা ক্রাইটেরিয়া থাকবে নাম্বার বিভাজনে, সেখানে কিন্তু ফুল মার্কস কিন্তু আনানোর চেষ্টা করব। ঠিক আছে? আর ম্যাথের কি বই প্র্যাকটিস করবো সেটা আগে থেকে বলবো না, যারা গ্রুপে যুক্ত হবে বুঝতে পারবে যে কোয়ালিটি কাকে বলে। আর রিজনিং ভাই 30-এ 30 একদম নিশ্চিন্তে থাকবে, গল্পের ছলে বোঝাবো, আমি যেভাবে বোঝাচ্ছি আমার টেকনিক দেখে বুঝতে পারছো। এই প্রশ্নটা দেখো, জীবনে এভাবে সলভ করেনি, এভাবে কিন্তু তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশেও কিন্তু এই ধরনের প্রশ্ন আসছে। এরপরে আবার একটা প্রশ্ন রেখেছি এই ব্লাড রিলেশনের উপরই, এই ধরনের প্রশ্নপত্র আসছে। কিন্তু আমি দুটো টাইপই কিন্তু একই প্রসেসে বুঝাবো। অনেকে ভাই ঘাবড়িয়ে যাচ্ছ, ঘাবড়াবার কিচ্ছু দরকার নেই। এই প্রশ্নটাকে পড়বে, এটাকে একটু ইরেজ করে দিই, এই প্রশ্নটাকে পড়বে কি তোমরা না, বলবে স্যার আপনার ক্লাস দেখেছি মানে এই লেখাটাকে পড়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে স্যার, কী দেখবো? এইখানটাতে চলে আসবো, এই একটাকে ছেড়ে দেবো, দিয়ে কিউ এর মাথায় এর লিখে দিতে হয়। স্যার বহুবার বলেছেন, অনেক বুঝিয়েছেন, এবার শুধু আমাদের পালা প্র্যাকটিস করা। দেখো কিউটাকে লিখলাম, এর মাথায় এ লিখেছি, মাইনাস মানে কি ভাই, কার ভাই না কিউ এর ভাই, কে না পি হচ্ছে ভাই। আচ্ছা আবারও বলছি, পুরুষলিঙ্গকে প্লাস দিয়ে ডিনোট করব এবং স্ত্রীলিঙ্গকে মাইনাস দিয়ে ডিনোট করব। কার ভাই না কিউ এর ভাই পি, কিউটা এখন কোন লিঙ্গ আমরা জানি না। তারপরে কি করবো স্যার, আর এর মাথায় এর লিখে দেবো। ঠিক আছে? দিয়ে এর সাপেক্ষে একে ধরবো, এর সাপেক্ষে একে ধরেছিলাম তো, এবারে আর এর সাপেক্ষে কিউকে ধরবো। গণিত মানে কি বলে দিচ্ছে, স্ত্রী বলে দিচ্ছে। কার স্ত্রী না, দেখো আর এর স্ত্রী হচ্ছে কিউ, আর এর স্ত্রী হচ্ছে কিউ। আচ্ছা দেখো, আর এর যদি স্ত্রী হচ্ছে কিউ, কিউ যদি স্ত্রী হয় তাহলে আর নিশ্চয়ই স্বামী হবে। আর স্বামী স্ত্রীর যেখানেই সম্পর্কে দেখবো না, সেখানে অ্যারো দিয়ে দেবো, কেননা সেই সম্পর্কের মধ্যে কিন্তু ভাই বোন, ঠিক আছে, ওখানে থাকবে। দেখো তারপরে কি বলেছে, দেখো এস বলেছে, এর মাথায় এর লিখে দেবো। ভাজিত মানে কি বলেছে, দেখো বাবা বলে দিয়েছে। ভাজিত মানে বাবা, কার বাবা না এস এর বাবা, কে না আর। তাহলে এস এর বাবা যদি আর হয়, তাহলে আর এর এক স্তর নিচে কে চলে যাচ্ছে না এস, তাহলে এস এর বাবা আর। বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। তারপর আর একটা বাকি আছে টি, টি এর মাথায় এর লিখে দেবো, দিয়ে একে ধরবো। তাহলে টি এর এস কে হচ্ছে প্লাস মানে কি বলে দিচ্ছে মা। ঠিক আছে? তাহলে টি এর মা হচ্ছে এস, তাহলে মা হয়ে যাচ্ছে এস, তাহলে এক স্তর নিচে চলে যাবে কে, টি চলে যাবে, কারণ টি এর মা হচ্ছে এস। বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। এত সহজে বুঝাচ্ছি, বুঝবে না? দেখো কিউ কিভাবে কার সাথে সম্পর্কিত না, টি এর। আচ্ছা টি এর সাপেক্ষে ধরতে হবে, টি এর সাথে তোমার কিউ কিভাবে সম্পর্কিত। কালারটা একটু চেঞ্জ করে নিই, সম্পর্কটা বুঝতে সুবিধা হবে। দেখো টি এর সাপেক্ষে ধরতে হবে, সরি কী হলো ব্যাপারটা, আচ্ছা দেখো টি এর সাপেক্ষে কাকে ধরতে হবে না, কিউকে ধরতে হবে। তাহলে টি এর মায়ের মা, আচ্ছা টি এর মা এর মা। ঠিক আছে? এটাই তোমার অপশানে থাকবে, মায়ের মা। টি এর মায়ের মা থাকবে না, মায়ের মা থাকবে, সেটাই তোমাকে অ্যান্সার করে আসতে হবে। ঠিক আছে ভাই? একদম অতি সহজ, একদম নির্ভুল উপায় কীভাবে হয় সেটাই বুঝালাম। ঠিক আছে? দেখো আর একবার বলছি, স্যার মায়ের মাটি কীভাবে করলেন, টি এর মা হচ্ছে এস এবং দেখো আর হচ্ছে বাবা, এরা দুজন তো স্বামী স্ত্রী। ঠিক আছে? তাহলে এসের এটা বাবা এবং এটা মা, তাহলে এসের মা হচ্ছে কিউ, তাহলে আমাকে বলছে টি এর সাথে কিউ এর কীভাবে সম্পর্কিত, তাহলে মায়ের মা। একদম হয়ে গেল। চলো নেক্সট প্রশ্নতে যাই। স্যার লেখা দিয়ে বোঝান, ওটা তো বুঝিয়ে দিলেন। স্যার একই প্রসেসে বোঝান, তাহলে আমাদের সুবিধা হবে। কীভাবে বুঝাবো দেখো, দেখো এইখানেও চলে আসবো কি, যেখানে এর দেখবো না ও এর বাবা, আচ্ছা ও এর, তাহলে ও এর সাপেক্ষে ধরতে হবে কাকে, দেখো আর হলো ও এর বাবা, তাহলে আর সরি এটা কিউ লিখছি, ও বলছে আর কিউ লিখছি, দেখছো ভাই? এর জন্য লাইভ ক্লাস যাদেরকে করাবো না, তোমাদের ভাই যে ব্যস্ত হবে না, একদম পুরো লাইভ ক্লাস করাবো, পুরো একদম তোমার যেগুলো প্রবলেম সেগুলো পার্সোনালি সলভ করা হবে, একদম কোনো ভয় নেই, ম্যাথ এবং রিজনিংয়ের উপর। ঠিক আছে? ঘাবড়াবার কিচ্ছু দরকার নেই, বাংলা ভাষা, একদম পুরো বাংলা ভাষায় তোমাদেরকে শেখাবো।
যার যেটা প্রবলেম হবে গ্রুপে জানাবে এবং আমাদের পার্সোনাল নাম্বার তোমাদেরকে দেবো, ঠিক আছে, যে কজন ভর্তি হবে। প্রাইস থাকবে ভাই 100 টাকার নিচে, তোমাদেরকে বললাম, ঠিক আছে, দুটো সাবজেক্ট পেয়ে যাবে, চাপ নেই। দেখো ও এর বাবা হচ্ছে আর, তাহলে বাবা মানে 1 স্তর উপরে চলে যাবে, কে না আর হচ্ছে বাবা, প্লাস দিয়ে দিলাম। তবে দেখো ও হলো এ এর স্ত্রী, আচ্ছা এ এর স্ত্রী কে না ও, আচ্ছা এ এর স্ত্রী যদি ও হয় তাহলে এটা নিশ্চয়ই স্বামী, আর স্বামী স্ত্রীর মধ্যে কী বললাম না, অ্যারো চিহ্ন দিয়ে দেবে। তারপরে কি বলেছে দেখো এখান থেকে পড়বো, এ হলো এস এর ভাই, তাহলে এস এর ভাই হচ্ছে এ, ঠিক আছে। এস হলো টি এর মেয়ে, এস হচ্ছে কার না টি এর মেয়ে, ঠিক আছে, তাহলে টি এর মেয়ে হচ্ছে এস, মেয়ে মানে 1 স্তর নিচে চলে যাচ্ছে, ব্যাস। আর কিভাবে টি এর সাথে সম্পর্কিত, আর কিভাবে টি এর সাথে সম্পর্কিত, তাহলে টি এর সাপেক্ষে ধরতে হবে। টি এর কি হচ্ছে দেখো, টি এর দেখো টি এর এটা কি হচ্ছে ছেলে হচ্ছে, এরা দুজন ভাই বোন, এরা দুজন ভাই বোন, ঠিক আছে বোন, ঠিক আছে, এরা দুজন হচ্ছে ভাই বোন। তা আমি বলতে পারি যে টি এর ছেলের স্ত্রীর বাবা, তাহলে বলতে পারি ছেলের স্ত্রীর বাবা। এটাই তোমার অপশানে থাকবে আর এটাকেই তোমাকে দিয়ে আসতে হবে একদম ঠিক, তাহলে তুমি সঠিক একদম 1 নম্বর ক্যারি করে আসবে তোমার ঝুলিতে। নেক্সট প্রশ্ন দেখো, এই প্রশ্নকে তুমি কিন্তু একটা কমন পাবে 100%, ঠিক আছে। কি বলেছে একটু ফাস্ট করাই, ঠিক আছে, অনেক স্টুডেন্ট আছে না যারা বুঝতে পারে না যে ফাস্ট করলে, তাদের জন্য কিন্তু ভাই আমি একদম মানে ধীরে ধীরে করাচ্ছি যাতে তারা বুঝতে পারে। আর যারা বুঝতে পারছো তাদের আইকিউ লেভেল ভাই একদম বিশাল লেভেলের, তারা কিন্তু ফটাফট করে চলে যাবে, ঠিক আছে। দেখো কি বলেছে, দেখো এই প্রশ্ন কিন্তু গিয়ে তুমি কমন পাবে 100%, ঠিক আছে। দেখো কি বলেছে, 9 3 7 6 7 6 1 2 5 4 8, ঠিক আছে, একটা সংখ্যা বলেছে, প্রত্যেকটি জোড় অঙ্কের সাথে দেখো এইখানটাতে তোমরা ভালো করে বুঝবে, ঠিক আছে। প্রত্যেকটা জোড় অঙ্কের সাথে 1 যোগ করতে বলেছে, এখানে জোড় অঙ্ক কী কী আছে, 2 আছে, 6 আছে, 2 আছে, 4 আছে আর 8 আছে, জোড় অঙ্ক। আর কিছু আছে কি না, নেই। প্রতিটি জোড় অঙ্কের সাথে 1 যোগ করতে বলছে, তাহলে এটা 7, এটা 3, এটা 5, এটা 9, ঠিক আছে। এবং বিজোড় অঙ্ক থেকে 1 বিয়োগ করতে বলছে, তাহলে এটা 8, এটা 2, এটা 6, এটা 0, এটা কত হচ্ছে আমার 4 হচ্ছে। তাহলে এভাবে গঠিত নতুন সংখ্যাটির সমস্ত বিজোড় অঙ্কের সমষ্টি কত, সমস্ত বিজোড় অঙ্কের সমষ্টি কত, ঠিক আছে। মানে এখানে আবার কি বলে থাকি না, কতবার রিপিট হচ্ছে একই সংখ্যা, ঠিক আছে। দেখো তাহলে বিজোড় অঙ্ক কি আছে, এটা নতুন গঠিত আমার যে সংখ্যা হয়ে গেল, এখানে বিজোড় অঙ্ক আবার কি কি আছে, দেখো 7টা হচ্ছে আমার বিজোড়, 3টা হচ্ছে, 5টা হচ্ছে আর 9টা হচ্ছে। স্যার 7 আর 3 কত হচ্ছে 10 হচ্ছে, 10 আর 14তে কত হচ্ছে না 24, আরে ভাই 5 আর 9 হচ্ছে 14, ঠিক আছে, তাহলে কত হচ্ছে আমার 24, তাহলে এটা কিন্তু আমার অপশানে থাকবে, সেই অপশানেই মেরে আসতে হবে। তাহলে প্রশ্নের ভাষা দেখে তোমার প্রশ্ন চেঞ্জ হয়ে যায়, একই প্রশ্ন তোমাকে শুধু ভাষাটাকে বুঝতে হবে আর কিচ্ছু নয় ভাই। চলো নেক্সট প্রশ্ন দিকে যাই। এই প্রশ্নটা দেখা মাত্র অনেকজন কী করেন, স্কিপ করে দেবে, যে 679, 680, 690 মানে অনেকটা বড় সংখ্যা। আরে ভাই দেখো এখানে কিভাবে সলভ করাবো তোমাকে, 6 তো সবগুলোতেই কমন আছে, আর স্যার এটা তো দেখি নাই আমি, তাহলে এই পর্যন্ত যদি 6 কমন থাকে তাহলে কি করতে হবে স্যার, এখানেও দেখুন 7 কমন আছে, সব 7গুলোকে কেটে দাও। বুঝতে পারলেন না আমার ভাষা, দেখো সলভ করাবার নিয়ম দেখো, এখানে আমার কত হয়ে গেল, আমার 79 হয়ে গেল, এখানে আমার শুধু 80 হয়ে গেল, এখানে 90 হয়ে গেল, এখানে আমার 91 হয়ে গেল, এখানে আমার শুধু 1 হয়ে গেল, 1 হয়ে গেল, এখানে শুধু আমার 2 হয়ে গেল, এখানে শুধু আমার 12 হয়ে গেল। স্যার এরপর আপনি দেখান, দেখো ও একটা ছেড়ে আর একটাকে যদি দেখি, এইটা যদি দেখি আমি আর এর সাথে যদি আমি এর দেখি, ঠিক আছে। দেখো ফার্স্ট 79 থেকে যদি আমি কত বললাম 90 এর যদি ডিফারেন্স দেখি, তাহলে স্যার কত হচ্ছে না আমার 11 ডিফারেন্স হচ্ছে, ঠিক আছে স্যার। এই 90 থেকে যদি আমি 1 দেখি তাহলেও দেখুন স্যার মানে 701-এর কথা বলছি ভাই আমি, ঠিক আছে, তাহলে কত হচ্ছে আমার না 11 ডিফারেন্স হচ্ছে। 701 থেকে 12 মানে স্যার 11 ডিফারেন্স, তাহলে 712 মানে স্যার কত ডিফারেন্স না 11 ডিফারেন্স, তাহলে আমরা 11 করে ডিফারেন্স হচ্ছে। স্যার বুঝতে পেরে গেছি, আর কিছু ভাষা বলার দরকার নেই। এরপরে অ্যান্সারটা কত হবে একটু দেখিয়ে দিন, নাহলে আমরা নিজেরাই করে নিতে পারবো। দেখো কি আছে, দেখো তাহলে আমি কি বললাম, একটা ছেড়ে একটা, এই একটা ছেড়ে একটা 11 করে আমার ডিফারেন্স হচ্ছে, ঠিক আছে। তাহলে তুমি বলবে স্যার এইটা 11 করে ডিফারেন্স হচ্ছে, হ্যাঁ 80 আর 11 91, 11 তাহলে কত হচ্ছে 91 আর 11 হচ্ছে আমার 702, তারপরে 2 আর 11 কত হচ্ছে, আচ্ছা স্যার
11 যদি যোগ করি 2-এর সাথে তাহলে আমার কত হচ্ছে স্যার, না 13 হচ্ছে। এই যে ভাই 2-এর সাথে যদি আমি 11 যোগ করি তাহলে কত হচ্ছে আমার 13 হচ্ছে, তাহলে আমার 713 হয়ে যাবে আমার সঠিক উত্তর। 713 হয়ে যাবে আমার একদম সঠিক উত্তর, ঠিক আছে 100%। ব্যাস 713 কীভাবে সলভ করতে হয় বুঝতে পেরেছো? এগুলো দেখা মাত্রই তোমার হয়ে যাবে, তোমাকে শুধু একটু ভালোভাবে বুঝতে হবে যে প্রশ্নের ভাষাটা কী বলেছে। প্রশ্ন কিন্তু খুব কঠিন দিচ্ছে না, একদম সহজ দিচ্ছে। এই প্রশ্নগুলো দেখা মাত্রই উড়িয়ে দেবে। কি বলেছে দেখো, LN বলেছে, এর সাথে কার সম্পর্ক বলে দিয়েছে না JI বলে দিয়েছে। তাহলে দেখো এটা 12, এটা 14, এটা 10, এটা 9। আচ্ছা 12 থেকে 10 মানে কিছু কমছে, কত কমছে? 12 থেকে 10 মানে -2 হচ্ছে, আর 14 থেকে 9 মানে কত হচ্ছে স্যার আমার -4 হচ্ছে। স্যার তারপরেরটা একটু দেখুন কত বলেছে, L মানে হচ্ছে 12, 10, ঠিক আছে, আর লিখছি না এটা। তারপরে কি বলেছে 10 আর 5, স্যার কত কত করে কম হচ্ছে, এটা ঠিক করলাম, সরি এটা 5 বিয়োগ হচ্ছে, 14 আর 5 হচ্ছে মানে 9 আর 5 হচ্ছে 14, ঠিক আছে। দেখো এটা কত হচ্ছে 2 বিয়োগ হচ্ছে, এটা কত বিয়োগ হচ্ছে না 5 বিয়োগ হচ্ছে, ঠিক আছে। তাহলে -2 আর -5 করে হচ্ছে, তাহলে কি হবে এটা আমার 16 আর 16 বলে দিয়েছে। তাহলে P মানে কি হচ্ছে 16 আর 16, তাহলে 16 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে N মানে 14 হচ্ছে, বুঝতে পারো না, N মানে 14, আর 16 থেকে যদি 5 বাদ দিই তাহলে আমার K হচ্ছে, K মানে কত হচ্ছে স্যার 11 হচ্ছে, বুঝতে পেরেছো তো। 16 থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে আমার 11 হচ্ছে, আর 16 থেকে যদি 2 বাদ দিই তাহলে আমার 14 হচ্ছে, তাহলে এখানেই থাকবে। তারপরে স্যার আমাকে সংখ্যাটা বলুন, 23 বলেছে, 23 থেকে আমার 6 মানে কিছু একটা কমছে। আচ্ছা 18 থেকে আমার 1 মানে কিছু একটা কমছে, তাহলে কত কমছে, তাহলে 23 থেকে 6 মানে, আচ্ছা 23 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলেই তো আমি পেয়ে যাব, আমার অত মানে ভাবনা চিন্তা করার কি দরকার। তাহলে দেখো 7 আর 1 17 কম হচ্ছে, তাহলে এটাও কিন্তু আমার 17 কম হবে। এটা দেখো 6 থেকে যদি, আচ্ছা 6 করলাম, 18 থেকে যদি আমি 17 কমাই তাহলে 1 পড়ে থাকছে, স্যার তাহলে আমার 7 থেকে যদি আমি 17 কমাই তাহলে কত হচ্ছে স্যার আমার 10 হচ্ছে, তাই না 10 হচ্ছে, তাহলে কত হয়ে যাবে আমার, এটার অ্যান্সার কি হয়ে যাবে NK 10, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দিকে যাই। কি বলেছে দেখো, এই প্রশ্নটা একটু ভালো করে দেখো, ঠিক আছে। কি বলেছে, বিবৃতি আর সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। বিবৃতি আর সিদ্ধান্ত কি বলেছে দেখো, সব পিন হয় পোকা। আচ্ছা এটা একটা পিন লিখলাম আর এটা একটা পোকা লিখলাম, সরি সব পিন পোকা বলে দিয়েছে, ঠিক আছে সব পিন। আচ্ছা এটা আমি কি লিখলাম, পিন লিখলাম, আর প্রত্যেকটা পিনই কিনা আমার পোকা হচ্ছে, ঠিক আছে, এটা আমি পিন আর এটা আমার কি বলছি পোকা, ঠিক আছে। সব পিন হয় আবার গরু, প্রত্যেকটা পিনই হচ্ছে আবার কি গরু। আচ্ছা প্রত্যেকটা পিনই হচ্ছে আমার কি গরু, আচ্ছা এটা গরু, ঠিক আছে। কিছু পোকা হয় গরু, আচ্ছা কিছু পোকা হচ্ছে আমার গরু, কিছু পোকা হচ্ছে গরু, 1 নাম্বার সিদ্ধান্ত একদম সঠিক আছে। কেন কিছু পোকা আমার গরু, যদি বলতো সব পোকা হয় গরু তাহলে কিন্তু হতো না, আবার যদি বলতো সব গরু হয় পোকা তাহলে কিন্তু আমার হতো। এখানে কি বলেছে কিছু পোকা হয় গরু, তাহলে 1 নাম্বারটা ঠিক আছে। সব পিন হয় গরু, সব পিনই কি আমার গরু, সব পিনই কি আমার গরু। তুমি বলবে যে দেখো এটা হচ্ছে আমার পিন যদি হয় আর এটা যদি আমার গরু হয়, ভালো করে বুঝো, গরু হয় তাহলে প্রত্যেকটা পিনই কি আমার গরুর মধ্যে পড়ছে। তুমি বলবে যে হ্যাঁ প্রত্যেকটা পিনই কিন্তু আমার গরুর মধ্যে পড়ছে। আবার কিছু কিছু মানে এই যে এই জায়গাটাতে আমার একটু ভালো করে তোমাদেরকে বোঝায়, ঠিক আছে। এটা যদি আমার পিন হয় আর এই যে সার্কেলটা যদি আমার গরু হয় তাহলে আমার গরুর মধ্যেই তো আমার প্রত্যেকটা পিন পড়ছে, তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ প্রত্যেকটা পিনই হচ্ছে আমার গরু, প্রত্যেকটা পিনই কিন্তু আমার গরু হচ্ছে। তুমি বলবে স্যার কিছু তো জায়গাটা আছে, আর ভাই সেইটা তোমাকে জানতে চাইনি, তোমাকে জানতে চেয়েছে যে এর ভেতরে কি এটা আছে। যদি আমাকে জানতে চাইতো যে লাস্টে কি আছে পোকা, প্রত্যেকটা পিন এবং প্রত্যেকটা গরুই কিন্তু আমার পোকা হচ্ছে, তাহলে তুমি বলবে যে স্যার কিছু কিছুতে হতে পারে না, কিছু কিছু হবে না, যেহেতু আমার একটার সাপেক্ষে আরেকটা চেয়েছে সেই জন্য কিন্তু এভাবে কিন্তু অ্যান্সারগুলো করতে হয়, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দিকে যাই। এই প্রশ্ন কিন্তু তোমার কেটি 100% পাবে ভাই, আর বলে বলে গলায় ব্যথা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই প্রশ্নগুলো কি করবে, একটা বৃত্তাকার টেবিল আঁকবে, ঠিক আছে। কটা পার্সেন্ট বলেছে, 7টা পার্সেন্ট বলে দিচ্ছে, 3টে 4টে 5টা 6টা রেখে 7টা। তোমার বাম হাত বা আমার বাম হাতটা হচ্ছে বাম দিক আর ডান দিকটা হচ্ছে ডান। এবার একটা বেস করতে হবে, এবার বেসের যে দিক থেকে যেতে হলো সেদিক থেকে যাব। প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে, কিউ এর ডান দিক থেকে গণনা করলে, আচ্ছা কিউ লিখে দিলাম, এর ডান দিক বলতে এদিকটা হচ্ছে ডান দিক আর এদিকটা হচ্ছে বাম দিক, যেদিকে যেতে বলবে কিউ এর সাপেক্ষে, ঠিক আছে। দেখো
কি বলেছে, গণনা করলে কিউ এবং এস এর মাঝে কেবল একজন, ডান দিক মানে এদিকটা, কিউ এবং এস এর মাঝে কেবল একজন, আচ্ছা একজন ফাঁকা রাখলাম, ঠিক আছে। চলো এরপরে কি বলেছে দেখো, এরপরে কি বলেছে দেখো, একজন বসে আছে, এস এবং সি এর মাঝে কেবল একজন, এস এবং সি এর এই ধারে তো সি বসার জায়গা নেই, তাহলে এখানে নিশ্চয়ই সি বসবে, তাহলে এস এবং সি এর মাঝে কেবল একজন, এস আর সি এর মাঝে কেবল একজন, ঠিক আছে স্যার। কিউ এবং আর এর মাঝে কেবল একজন, কিউ এবং আর এর মাঝে, তাহলে এই ধারে তো আর কে বসাবার জায়গা নেই, তাহলে কিউ এবং আর এর মাঝে কেবল একজন, এখানে ফাঁকা আছে, কিউ এবং আর এর মাঝে একজন, এ এবং সি এর মাঝে কেবল দুজন, এ এবং সি এর মাঝে কেবল দুজন। আচ্ছা এই ধার দিয়ে দেখো যদি এ কে বসাই তাহলে এ আর সি এর মাঝে কিন্তু দুজন হবে, কিন্তু এখানে তো অলরেডি কিউ বসে আছে, তাহলে স্যার এ কে যদি এখানে বসাই তাহলে সি আর এ এর মাঝে এই একজন দুজন, তাহলে একদম পারফেক্ট আছে, ঠিক আছে ভাই। চলো এরপরে কি বলেছে, বি এবং আর এর মাঝে কেবল একজন, বি এবং আর এর মাঝে কেবল একজন। আচ্ছা এখানে যদি আমি বি কে বসাই তাহলে বি এবং আর এর মাঝে কেবল সি বসে থাকছে, একদম কমপ্লিট হয়ে গেল। তাহলে ডি এর ডান দিকে তৃতীয় স্থানে কে, তাহলে ডি দেখো কোথাও বসেনি মানে এখানটাতে ডি বসে যাবে, ঠিক আছে। ডি এর ডান দিক বলতে স্যার এই দিকটা হয়ে যাবে ডান দিক, তাহলে ডান দিক থেকে তৃতীয় স্থানে, এটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে কে হবে গো, তৃতীয় স্থানে এস হয়ে যাবে আমাদের একদম সঠিক উত্তর। এখানে কিন্তু তোমরা কনফিউজ করে ফেলো ভাই, কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই, একদম সঠিকভাবে বুঝাচ্ছি, সঠিকভাবে বুঝে নাও। আর যারা বুঝতে পারছো না আমার কিন্তু স্পেশাল ক্লাস করানো আছে মেম্বার্স অনলিতে, সেখানে তোমরা করতে পারো। আর মেম্বার্স অনলি তোমরা যদি না করো আমার কিন্তু ভাই যে দেখবে থাম্বনেলে দিয়ে আছে 27 তারিখ এবং 28 তারিখ, ঠিক আছে, ওই থাম্বনেলটাতে ক্লিক করবে, একসাথে দুটো ভিডিও মার্চ করে করেছি, ওখানে কিন্তু ডাইরেকশন টেস্ট আর তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট বুঝিয়ে দিচ্ছি, ওখানে কিন্তু সব তোমার ক্লিয়ার হয়ে যাবে ভাই, একদম জলভাত হয়ে যাবে, ঠিক আছে। চলো এই একটা 7জন পার্সেন্ট দিয়ে দিচ্ছি উত্তর দিকে মুখ করে, যখনই থাকবে ভাই সেম 7টা দাগ কেটে নেবো, 2, 3, 4, 5, 6টা রেখে 7টা, তোমার বাম হাত বা আমার বাম হাতটা হচ্ছে বাম দিক এবং ডান দিকটা হচ্ছে ডান হাত, ঠিক আছে। এরপরে যাকে যে ধার দিয়ে বলবে, ভি এর বাম দিকে কেউ বসে নেই, ভি এর বাম দিকে কেউ বসে নেই মানে শুধুমাত্র ভি বসে আছে, আর কিন্তু কেউ বসে থাকবে না। তারপরে কি বলছে দেখো, ভি এবং বি এর মাঝে মাত্র 4জন, ভি এবং বি এর মাঝে মাত্র 4জন মানে 4টে গ্যাপ থাকবে, 1, 2, 3, 4টে গ্যাপ থাকবে, কে বলছে ভি এবং বি, তারপরে কিন্তু বি বসে যাচ্ছে। তারপরে কি বলছে দেখো, সি এর ডান দিকে মাত্র 3জন, তাহলে সি এর ডান দিকে এটা হচ্ছে মাত্র কজন, 3জন, সি এর ডান দিকে মাত্র 1, 2, 3জন, আচ্ছা বসিয়ে দিলাম সি কে যেখানে বসার জায়গা। তারপরে কি বলছে দেখো, এ বসে আছেন ডাব্লুর ঠিক বাম দিকে, এ বসে আছেন কার না ডাব্লুর ঠিক বাম দিকে, তাহলে ডাব্লুর ঠিক বাম দিকে কিন্তু এ কে বসে থাকতে হবে। আচ্ছা ঠিক বাম দিকে মানে ডাব্লুর ঠিক বাম দিকে এ কে এখানেই বসাবার মতো জায়গা আছে, আর কিন্তু কোথাও জায়গা নেই, চলো বা বসিয়ে দিলাম। এরপরে কি বলেছে দেখো, টি এবং সি পরস্পরের ঠিক পাশে বসে নেই, আচ্ছা সি এর পাশে যদি এখানে টি না বসে থাকে তাহলে এখানে নিশ্চয়ই টি বসে যাবে। সারির ডান দিকে শেষ প্রান্তে কে বসে আছে, টি বসে আছে ভাই, এটাকে আর বের করার কোনো প্রয়োজন হবে। আচ্ছা এখানে স্যার কী বসবে একটু বলুন, দেখুন এখানে কী কী দিয়েছে, এ বি সি টি ইউ ভি, আচ্ছা এখানে ইউ কিন্তু লিখে নিকো, তাহলে এখানে ইউ বসে যাচ্ছে, ঠিক আছে। আমাকে জানতে চাইছে সারির ডান প্রান্তে একদম কে আছে বা শেষ প্রান্তে, ডান দিকে শেষ প্রান্তে টি বসে আছে, টি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো এই একটা প্রশ্ন আছে তোমাদের, এই প্রশ্নটা কি না তল বিশিষ্ট বা বক্স আকারে তোমাকে রাখতে বলছে, আরে ভাই 7টা বক্স তুমি এঁকে নাও, ঠিক আছে, এখানে এক্সাম সেন্টারকে ভাই আঁকবে না, ঠিক আছে, এখানে আমি তোমাকে আঁকাচ্ছি তুমি এঁকে নাও, 2, 3, 4, 5, 6টা আর একে 7টা, ঠিক আছে। তুমি কি করবে এক্সাম সেন্টারকে 1, 2, 3, 4, 5, 6, 7 এই নাম্বার কটাকে লিখে নেবে, ঠিক আছে, ঠিক আছে, ব্যাস। এরপরে কি বলেছে দেখো, প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে, প্রশ্নের ভাষা তোমাকে বুঝতে হবে, কিন্তু এফ এর ওপরে শুধু একে রাখা হয়েছে, তাহলে এফ এর ওপরে শুধু একে রাখা হয়েছে, কথাটার মানে হচ্ছে তারপরে কিন্তু আর কেউ থাকছে না। দেখো এফ এবং ডি এর মাঝখানে শুধু সিকে, এফ এবং ডি এর মাঝখানে শুধু সিকে, আচ্ছা বাহ খুব সহজ প্রশ্ন দিয়ে দিয়েছে ভাই, এগুলো রেলের প্রশ্ন। চলো ই এর নিচে শুধু বি কে রাখা হয়েছে, আচ্ছা ই এর নিচে শুধুমাত্র বি কে রাখা হয়েছে, আর কাউকে কিন্তু রাখা হচ্ছে না, একটা ঘর ফাঁকা আছে, আমার প্রশ্ন শেষ হয়ে গেল, শুরু হতে না হতে শেষ হয়ে গেল। এরপর স্যার এখানে কাকে বসাতে হবে লিখবা আগে, না প্রশ্নটা কি চেয়েছে আগে দেখো, তাহলে ই এবং এফ এর মাঝে কতগুলো, তাহলে ই এবং এফ এর মাঝে কতগুলো, এফ বলে দিয়েছে এবং ই বলে দিয়েছে, কতজন জানতে চাইছে, 1, 2, 3, 3জন হয়ে যাবে আমাদের একদম সঠিক উত্তর। সেটা এখানে কে বসবে একটু দেখুন, দেখো এ বি কিন্তু কোথাও লিখেছে কি, তুমি বলবে হ্যাঁ লিখেছি বি সি ডি
ই এফ জি কিন্তু কোথাও লিখে নেই, তাহলে এখানে জি বসে যাচ্ছে। চলো ভাই একদম বেরিয়ে গেল। চলো নেক্সট প্রশ্ন দেখি। এখানে অড ওয়ান আউট দিয়েছে, এটা ভাই আমি হাতে লিখেছি, অড ওয়ান আউট দিয়েছে। কীভাবে এগুলো করতে হবে দেখো, কি বলেছে, এক্স বলে দিয়েছে, আর বলে দিয়েছে, এম বলে দিয়েছে, আর জে বলে দিয়েছে। আচ্ছা দেখবো এর সাথে ডিফারেন্স, এর সাথে ডিফারেন্স, এর সাথে ডিফারেন্স, ঠিক আছে। দেখো এটা হচ্ছে 24, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 10। ভাই কত হচ্ছে 24 থেকে 18 মানে কি বলবে? আচ্ছা হ্যাঁ, 24 থেকে 18 মানে তুমি কি বলবে? এখানে লিখছি আমি 24 থেকে 18 মানে হচ্ছে এক্স আর এর মধ্যে 24 থেকে 18 মানে কত হচ্ছে আমার? তুমি বলবে 6 হচ্ছে। আচ্ছা 18 থেকে 13 মানে কত হচ্ছে? 18 থেকে 13 মানে কত হচ্ছে? তুমি বলবে 5 হচ্ছে, তাই তো নাকি? 13 আর 5 18। আচ্ছা 5 বিয়োগ, তারপর 13 থেকে 10 মানে কত বিয়োগ? না তুমি বলবে 3 বিয়োগ। আচ্ছা 6 বিয়োগ 5 বিয়োগ 3 বিয়োগ, বাহ। 13 7, 13 7 2 আর 25। আচ্ছা 13 থেকে কত বিয়োগ হচ্ছে? 7 মানে 6 বিয়োগ হচ্ছে রে ভাই, 6 বিয়োগ। 7 থেকে 2 মানে কত বিয়োগ? না 5 বিয়োগ। 2 থেকে 25 মানে 3 বিয়োগ। আচ্ছা 2 থেকে 25 মানে 3 বিয়োগ, স্যার কী করে বুঝলাম না। আচ্ছা 2 থেকে বি যদি হয়ে যায় 2 থেকে তারপরে 1 মানে হচ্ছে এ, তারপরে জেড, তারপরে কিন্তু ওয়াই আসবে, সেই জন্য লিখলাম ওয়াই। 3 বিয়োগ মানে হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো তো? ব্যাস। তারপরে কি বলেছে দেখো, কিউ মানে 17 11, তারপরে 6, তারপরে 3, এটাও দেখো 6 বিয়োগ, এটা দেখো কত বিয়োগ? 5 বিয়োগ, এটা দেখো 3 বিয়োগ। স্যার এটাও তো ঠিক বেরোলো, এটাও ঠিক বেরোলো, এটাও ঠিক বেরোলো। স্যার তাহলে সবগুলোই ঠিক বেরোবে না? তুমি ডি অপশানটাকে মেরে চলে আসো, এটাই অড ওয়ান আউট, এটাই অড ওয়ান আউট। তোমার বিশ্বাস হচ্ছে না ভাই? মনের শান্তির জন্য তুমি করবে, সেখানে কিন্তু তোমার টাইমটা যাবে। এগুলোই কিন্তু এক্সামিনাররা কিন্তু এগুলোই ফাঁসায়, ঠিক আছে। দেখো তোমাকে করে দেখাচ্ছি। এটা হচ্ছে 16, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 2। আচ্ছা এটা হচ্ছে আমার 6 বিয়োগ, স্যার ঠিক আছে। স্যার এটা হচ্ছে আমার কত বিয়োগ? 4 বিয়োগ। স্যার আমার 5 বিয়োগ থাকার কথা, কিন্তু 4 বিয়োগ কী করে হয়ে যাচ্ছে? এটাই তো ভুল। আর এটা কত বিয়োগ? না 4 বিয়োগ। না স্যার এটা আমার 3 বিয়োগ হওয়ার কথা, আর এটা আমার 5 বিয়োগ হওয়ার কথা, সেই জন্য এটা হয়ে যাচ্ছে আমার অড ওয়ান আউট। দেখো এই একটা প্রশ্ন কিন্তু তুমি গিয়ে দেখতে পাবে, একবার সব প্রশ্নগুলো করাচ্ছি আমার কিন্তু গলায় প্রচণ্ড ব্যথা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তা সত্ত্বেও কিন্তু আমি তোমাদেরকে করাচ্ছি। এটা রেকর্ডেড ভিডিও, তোমরা দেখে বুঝতে পারবে যে মানে কত সুন্দরভাবে আমি তোমাদেরকে করাচ্ছি, ঠিক আছে। এখানের মধ্যে একটা কাট নেই, কিচ্ছু নেই, একদম নিজের এফিসিয়েন্সি ফুল দিয়ে পড়াচ্ছি তোমাদেরকে ভাই, ঠিক আছে। যদি এখানে লাইভ চলতো হয়তো একটু রেস্ট পেতাম, 30 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ড রেস্ট পেতাম তোমাদের অ্যান্সারের জন্য, সেটাও কিন্তু আমি পাচ্ছি না, কনস্ট্যান্ট বকে যাচ্ছি। কি বলেছে এই ধরনের প্রশ্নগুলো? এর সাথে এর সম্পর্কিত স্যার একটা দেখলেই হয়ে যাবে? হ্যাঁ স্যার হয়ে যাবে। প্লেস ভ্যালুগুলো লিখে দাও, 10 8 6, এখানে আমি দেখছি আর এখানে লিখছি, ঠিক আছে। 10 8 6 4 1 4 1, এ মানে 1, স্যার ও মানে হচ্ছে বলে বলে লিখছি, ও মানে হচ্ছে 15, এম মানে হচ্ছে 13, কে মানে হচ্ছে 11, আই মানে হচ্ছে 9 এবং এফ মানে হচ্ছে 6। চলো এরপরে ডিফারেন্সগুলোকে দেখবো স্যার, ঠিক আছে। কীভাবে করতে হয় সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। 5 যোগ হচ্ছে 8 আর 5 13, 5 যোগ হচ্ছে 6 আর 5 11, 5 যোগ হচ্ছে 5 যোগ হচ্ছে, স্যার সবগুলো 5 5 করে যোগ হচ্ছে, এভাবে তো? হ্যাঁ এভাবেই দিচ্ছে ভাই, তোমাদের ঘাবড়াবার কিচ্ছু দরকার নেই। চলো তাহলে আমাকে এর পরেরটা দেখতে হবে। 14 আর 5 19, আচ্ছা 12 আর 5 17, সব 5 5 করে যোগ। তাহলে আমার কী হবে? এখানে একদম ডাইরেক্ট করে দিচ্ছি। 11 আর 5 কত হচ্ছে? 16, 16 মানে কী হচ্ছে স্যার? পি হচ্ছে। তারপর 9 আর 5 কত হচ্ছে স্যার? 14, 14 মানে এন হচ্ছে। 7 আর 5 কত হচ্ছে স্যার? 7 আর 5 হচ্ছে 12, 12 মানে এল। 5 আর 5 কত হচ্ছে? 10 মানে জে, এবং 2 আর 5 কত হচ্ছে? 7, 7 মানে হচ্ছে আমার জি, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। কী হলো স্যার? পি এন এল জে জি, ঠিক আছে, একদম সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দিকে যাই। এই প্রশ্ন গিয়ে তুমি দুটো পাবেই পাবে, 100% পাবে, ঠিক আছে। দেখো বাম দিক আর ডান দিক কিন্তু আমাকে বলে দিচ্ছে, এবং 5টা আমার সংখ্যার গ্রুপ দিয়ে দিচ্ছে। আমাকে কি বলছে? এইভাবেই কিন্তু লেখাগুলো থাকবে। উদাহরণ হিসাবে এভাবে বলে দিচ্ছে যে 6টা হচ্ছে আমার প্রথম অঙ্ক, 9টা হচ্ছে আমার দ্বিতীয় অঙ্ক, এবং 7টা হচ্ছে আমার তৃতীয় অঙ্ক, ঠিক আছে। তাহলে আমাকে কি বলছে? ক্ষুদ্রতম সংখ্যা তৃতীয় অঙ্ক, ক্ষুদ্রতম সংখ্যা এদের মধ্যে সবথেকে ছোট সংখ্যা কোনটা? না 165, তৃতীয় মান হচ্ছে 5। বিয়োগ বলেছে, মানে 5 থেকে কতটা বিয়োগ করতে হবে? না বৃহত্তম সংখ্যার প্রথম অঙ্কটি বিয়োগ করতে হবে। বৃহত্তম সংখ্যা কোনটা হচ্ছে সব থেকে বেশি? না এটা হচ্ছে আমার সব থেকে বেশি, 993। কোনটা বলেছে? না
প্রথম অঙ্ক অর্থাৎ 8 বিয়োগ করতে হবে। তাহলে স্যার কত হচ্ছে, 5 থেকে যদি আমি 8 বিয়োগ করি 3 অপশানে থাকবে -3 থাকবে। স্যার আমি -3 মেরে আসবো, তাহলে কিন্তু আমার সঠিক অ্যান্সার হবে। শুধু 3টে কিন্তু আমার হবে না, কেন বলেছে ক্ষুদ্রতম সংখ্যার তৃতীয় অঙ্ক থেকে বৃহত্তম সংখ্যার প্রথম অঙ্কটাকে বিয়োগ। স্যার দুটো অপশান থাকলে 3 কনফিউজ হয়ে যাবে, কী করতে হবে শিখে নিতে স্যার। স্যার বিয়োগের নিয়ম হচ্ছে কি, যার চিহ্নটা বড় থাকবে সেই চিহ্নটা নিয়ে এগোবে, ঠিক আছে। অর্থাৎ 8-এর আগে আমার বিয়োগ আছে, আর 5-এর আগে কিছু নেই মানে যোগ আছে, একদম বাচ্চা ছেলেদের কনসেপ্ট এগুলো। তাহলে আমার বিয়োগ 3 যদি অপশন থাকে সেটা একদম সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে ভাই। চলো আজকের ভিডিও এই পর্যন্ত, বা আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আর একটা তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি, যাদের হাতে ভাই সময় আছে তারা একটু শোনো, আর যারা হাতে সময় নেই তারা ভাই সামনে এক্সাম আছে তো তোমরা পড়তে বসে যাও, ঠিক আছে। যারা আমার কাছে রিজনিং এবং ম্যাথ স্যারের কাছে একদম একটা ব্র্যান্ড বই নিয়ে তোমাদেরকে ম্যাথ করানো হবে, এবং রিজনিং তুমি বুঝতে পারছো যে আমি কি লেভেলের করাবো ভাই, ডাউট থাকবে না। যারা আমার কথার সাথে আমার ক্লাস দেখছো মন দিয়ে, ফুল ক্লাসটা যারা মন দিয়ে করবে তারা একদম চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করো, আমি 30-এ 30 পাবো। সামনে তোমাদের গ্রুপ ডির এক্সাম হবে, এখন তো চলছে, আবার 25 সালের নোটিফিকেশনও বেরিয়ে গেছে, 22,000 পোস্ট আছে, সেখানে তোমরা ফর্ম ফিল আপ করবে। সেখানে আইটিআই এবং নন আইটিআই দুজনেরাই বসতে পারবে, ঠিক আছে। এলপি যাদের আছে, টেকনিশিয়ান যাদের আছে, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট যাদের আছে, যেই যাদের আছে আমার সাথে কন্ট্যাক্ট করো ভাই, আমাদের এই দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো তোমরা। রিজনিংয়ে ভাই কিং করে ছাড়বো, একটা ফালতু টপিক করাবো না তোমাদেরকে, কথা দিচ্ছি। 25 তারিখ থেকে এই ব্যাচের অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে যাবে, 1 তারিখ থেকে ক্লাস করবো, একদম লিমিটেড জনকে নেবো, কেননা আমাদের কোনো অ্যাপ নেই। ভালোভাবে করাবো, কোথায় করাবো এখন কিচ্ছু বলবো না, তোমাদেরকে যেখানে করাবো একদম দারুণ জায়গায় করাবো, ঠিক আছে। কথা দিচ্ছি লাইভ করাবো, লাইভ প্লাস রেকর্ডেড ভিডিও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ভ্যালিডিটি তোমাদেরকে ভ্যালিডিটি এখন টাইম দিচ্ছি না, তোমরা 2 বছর ভ্যালিডিটি পাবে, ঠিক আছে। প্রথম 100 জনকে এটা দেবো, 2 বছর আমি কথা দিচ্ছি মানে দেবো ভাই, আমি যেটা বলবো। আর 100 টাকা নিচে ব্যাচ করবো বলেছি তো, 100 টাকা নিচে ব্যাচ করবো, যাও। দুটো সাবজেক্ট পেয়ে যাবে 100 টাকার নিচে, ডাউট যে ক্লাস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের যে প্রবলেমগুলো হবে সেগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেবে, তা নিয়ে একটা ক্লাস করাবো, ঠিক আছে। তোমাদের লেভেলগুলো তোমাদেরকে বোঝাবো। আর আমি যেগুলো করাবো রেলওয়েতে 100% সেগুলো আছে। যারা রেলের জন্য এক্সাম দেবে তারা কিন্তু আমার কাছে পড়তে পারে একদম নির্দ্বিধায়, আর যারা আমার ক্লাস দেখে এক্সাম দিতে যাবে তারাই বুঝে যাবে যে কী জিনিস। আমি নাম নিজের প্রকাশ করছি না, বা নাম দিয়ে আমি কিছু বোঝাই না। তুমি বলো ওই স্যারের ভিডিওটা যদি আমি আজকে সেভ করে রাখতাম বা সাবস্ক্রাইব করে রাখতাম, তাহলে কিন্তু আজকে আমার খুব দরকার আসতো। এই কথাটা কিন্তু তোমার মনে হবেই একবার না একবার, যদি আমার ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখো, ঠিক আছে ভাই। চলো বাই।